সালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সংলাপ প্রতিদিনে। যে যেখান থেকেই দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে সকল আলোচিত সব কিছুর আলোচনার কেন্দ্রবিন্দু আছে নির্বাচনে, এবং এখনও চলছে নির্বাচনের প্রচারণা। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাথে আছে গণভোটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি এবারের নতুন সংযোজন। আমরা এসব নিয়ে আজ আলোচনা করব। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আবুল কালাম আজাদ মজুমদার, যিনি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব হিসেবে কর্মরত আছেন। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর খোরশেদ আলম স্যার। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। যেহেতু নির্বাচন নিয়ে আমাদের এখনকার সময় সবচেয়ে আলোচনার হট টপিক যাকে বলা হয়, আমি নির্বাচন নিয়েই প্রথমে আসব। আমি আজাদ ভাইয়ের কাছে একটু আসতে চাচ্ছি। সার্বিক পরিস্থিতি জানতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, এবং তিনি জানিয়েছেন এবারে নির্বাচনে তিনি যুক্তরাষ্ট্র থেকে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না, কিন্তু তারা বলেছেন যারা নির্বাচিত হবেন তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। আবার তারা এটাও বলেছেন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেটে ভোটের কার্যক্রম দেখবে মার্কিন দূতাবাস। কেন তারা এমন একটা ডিসিশন নিল, পাঠাচ্ছে না? বা এত বড় একটা দেশ বাংলাদেশের, এত বড় একটা, যেটাকে আমরা জাতীয় সরকার নির্বাচনের ভোট বলছি, সেখানে পর্যবেক্ষক পাঠাতে চাচ্ছে না, এটাকে কিভাবে দেখেন? প্রথম আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার নিজের দুটো প্রশ্ন আছে সেখানে। প্রথম প্রশ্ন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়? আমার ধারণা পাঠায় না। আমি একেবারে শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবো না, কারণ এটা তাহলে হয়তো আর একটু সময় নিয়ে খোঁজখবর নিয়ে এলে হয়তো বলতে পারতো। কিন্তু আমার ধারণা, বা আমি যতদূর জানি, সরকারিভাবে তারা কখনোই কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। তবে মার্কিন অনেক সংস্থা তাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন সময় পর্যবেক্ষক হিসেবে পাঠায়। তো সেরকম পর্যবেক্ষক এবার আসতে পারে, নাও আসতে পারে। আমি সংখ্যাটা আমার এই মুহূর্তে জানা নাই। এটা হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে পর্যবেক্ষণ করবেন, তো বাকি অঞ্চলে পর্যবেক্ষণ করবেন না? নির্বাচন তো সারা দেশে হবে। সো আমার মনে হয় যে এটা জাস্ট উনি বলার জন্য বলেছেন, যে বড় শহরগুলো মেনশন করেছেন। ওনাদের তো যে কোনো রাষ্ট্রের পলিটিক্যাল যে কোনো ডেভেলপমেন্ট পর্যবেক্ষণ করার একটা নিজস্ব মেকানিজম রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইজ সাচ এ কান্ট্রি, তার সারা পৃথিবীতেই পলিটিক্যাল অনেক বিষয়ে তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, এবং এই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট থাকার কারণে আমরা যতদূর জানি এনি পলিটিক্যাল ডেভেলপমেন্ট তারা তাদের নিজস্ব পলিটিক্যাল উইং দিয়ে, তাদের দূতাবাসে খুব বড় একটা পলিটিক্যাল উইং আছে, যারা প্রকাশ্যে আসে না, যারা তাদের ব্যক্তিগত পর্যায়ে বা যোগাযোগ রাখে, এবং তারা তাদের নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে এনি কাইন্ড অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট, সেটা নির্বাচন হলেও তারা সেটা পর্যবেক্ষণ করে, নির্বাচন না হলেও তারা কেন হচ্ছে না সেটা পর্যবেক্ষণ করে, এবং তাদের সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সেটা তারা জানায়। সো মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে না এইটা একেবারে সরাসরি বলে দেওয়াটা আমার মনে হয় এটা একটা মিসলিডিং নেগেটিভ। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের, আপনি জানেন যে অনেক জায়গায় ফান্ড কাট হয়েছে। আপনার এনডি বা আইআরআই, তাদের যেসব সরকারি তাদের যে ফান্ডিংয়ের মাধ্যমে তাদের দেশের অনেক সংস্থা সারা বিশ্বে ডেমোক্রেসি প্রমোট করে, নির্বাচন পর্যবেক্ষণ করে, এরকম অনেক কার্যক্রম তারা চালায়, বেসরকারি সংস্থাগুলো। তাদের ফান্ডিং কাটের কারণেও তারা হয়তোবা এবার অন্যান্য বারের তুলনায় বা অন্য যে কোনো সময়ের তুলনায় কম আসতে পারে। তো এইটাকে মানদণ্ড ধরে নিয়ে কেউ যদি এরকম কোনো প্রচারণা চালানোর চেষ্টা করে যে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে না, এই জন্য বাংলাদেশে খুব ভালো নির্বাচন হওয়ার কোনো আশঙ্কা নেই, এরকমটা আমার মনে হয় এই ধরনের ধারণা দেওয়া বা এই ধরনের পারসেপশন তৈরির সূক্ষ্ম চেষ্টা যদি কোনো পক্ষ থেকে করা হয়, তাহলে সেটা হবে খুবই মিসলিডিং এবং কি বলবো, এক ধরনের বিভ্রান্তিকর তথ্য। আমি একই প্রশ্ন যদি স্যারের কাছে আসি, এটা নিয়ে কি কোনো গ্রহণযোগ্যতার প্রশ্ন উঠতে পারে এই বিষয়ে? আমি আপনাকে ধন্যবাদ। আমি মনে করছি যে বাংলাদেশে অনেক বছর পর, বহু বছর পর বাংলাদেশে একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেটা আমরা চাই, এবং যেটা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অ্যাকসেপ্টেবল হবে, সেটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু আমি এই প্রশ্ন রাখতে চাই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বা একটা পশ্চিমা দেশ, সে অবজার্ভ করবে কিংবা সার্ভিল করবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোনো একটা ইলেকশন প্রসেস, এবং সে অ্যাপ্রুভাল দিলে সেটা অ্যাকসেপ্টেড,
এবং অ্যাপ্রুভাল না দিলে অ্যাকসেপ্টেড না, এই ভাবনাটা খোদ একটা নিউ কলোনিয়াল সার্ভিলেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা কি যে উল্টো প্রশ্ন কখনো করতে পারি যে ইউএস ইলেকশনে বাংলাদেশ অবজারভার পাঠাবে না, এই কথা কি আমরা আমরা বলতে পারি? ফলে আমাদের যে কোনো উত্তর কেন উত্তর থেকে আসতে হবে। ফলে আমি মনে করি যে গ্লোবাল সাউথের জায়গা থেকে যদি আমরা দেখি, আমাদের একটা শান্তিপূর্ণ এবং স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দরকার, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রুভালই লাগবে। এই যে ভাবনাটা আমাদের মধ্যে আছে যে ওয়েস্টার্ন কোনো একটা কান্ট্রির অ্যাপ্রুভাল লাগবে, এই ভাবনাটার মধ্যে এক ধরনের, আমি বলবো যে একটা বশ্যতা বা এক ধরনের আত্মসমর্পণের ব্যাপার আছে ওয়েস্টের কাছে ইস্টের। তো সেই দিক থেকে আমি বলবো এটা পোস্ট কলোনিয়াল লেন্স থেকে দেখলে এই জায়গাটা নিয়ে আমি বেশি উদ্বিগ্ন না, যে পশ্চিমা কোনো একটি দেশ বাংলাদেশকে আপনার বাংলাদেশ নির্বাচনকে তো সে মানে আমি বলছি যে সেটাকে অ্যাকসেপ্ট করলো কি করলো না, এটা দিয়ে কোনো প্রভাব পড়বে না। প্রভাব পড়বে না আমি সেটা বলতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি থিওরিটিক্যালি আমি মনে করছি যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এবং এই ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইলেকশনটা আমাদের জায়গা থেকে স্বচ্ছ হওয়া দরকার। এটা কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এমন অনেকগুলো কাজই করছে যে কাজগুলো আমাদের কাছে অ্যাকসেপ্টেড না, বাট আমরা কিন্তু বলতে পারছি না। বাট তারা কিন্তু আমাদের উপর এক ধরনের নজরদারি বা খবরদারি বা সার্ভিলেন্স চালাচ্ছে, যেটাকে আমি মনে করছি আমাদের এই ধরনের ভাবনাটাকেও রেজিস্ট করা দরকার। ভাই কিছু বলতে একটা চাচ্ছেন? জিনিস অ্যাড করি। জি জি। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারিভাবে কোনো পর্যবেক্ষক পাঠাবে না, হয়তো এটা ঠিক তথ্য হিসেবে, কিন্তু এইটাকে আমরা যদি কোনো কিছুর সাথে মেলাতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই দেখা উচিত মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সরকারিভাবে কোথাও পর্যবেক্ষক পাঠায় কিনা। যদি আসলে কোথাও না পাঠায় তাহলে এই ধরনের তথ্য আসলে অপ্রয়োজনীয় তথ্য। তাহলে এটা কিন্তু আলাদা করে মার্কিন সংস্থা যে পাঠাবে, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা যে পাঠাবে তার প্রমাণ এই মুহূর্তে আমার কাছেই আছে। আমার কাছে এই মুহূর্তে আপনার পুরো ইন্টারন্যাশনাল অবজারভারের একটা লিস্ট আছে। আমি সেখান থেকে একেবারে আপনাকে নিশ্চিত হয়ে বলতে পারি অন্তত দুটো মার্কিন সংস্থা আছে যারা আমাদের আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে, এবং এটাই অ্যাকচুয়ালি নর্মাল থিংস আমার কাছে মনে হয়। যে মার্কিন বেসরকারি সংস্থাগুলো যারা ডেমোক্রেসি প্রমোট করে ওয়ার্ল্ড ওয়াইড, তারা বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণ করে, আমাদের দেশেও তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছে। কিন্তু সরকারিভাবে আমার যতদূর জানা তারা কোনো দেশের নির্বাচন এভাবে পর্যবেক্ষণ করে না। যেটা করে সেটা হচ্ছে তাদের দূতাবাসের পলিটিক্যাল উইং, সেটা তারা করে এবং সেটা তারা সবসময় করবে। এবং এটা নিয়ে আমাদের খুব বেশি এক্সাইটেড হওয়ারও কিছু নাই, বা এটা নিয়ে মন খারাপ করারও কিছু নাই, এটা একটা নর্মাল প্রসেস। আচ্ছা, খোরশেদ স্যার একটি কথা বলছিলেন, আমাদের জায়গা থেকে নির্বাচন স্বচ্ছ আছে কিনা। এখন তো প্রচারণা চলছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে, কেমন দেখছেন প্রচার প্রচারণার গতি প্রকৃতি? কোনো একটু ভিন্নভাবে হচ্ছে, এবার পোস্টার লাগানো হচ্ছে না, বিভিন্ন কলাকৌশল নির্বাচন কমিশন থেকে দেয়া হয়েছে, কি মনে হয় ঠিক গতিতে কি আগাচ্ছে? প্রচারণার ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার। একটা সময় ছিল, আপনি দেখেন এবার নির্বাচনটা এমন একটা সময় হচ্ছে যখন আমরা একটা নিউ মিডিয়ার মধ্যে আছি। আপনি দেখেন এর আগের যে, যদি একটা অ্যাকসেপ্টেড নির্বাচনের কথা বলি, সেটা হয়েছে 2008 সালে শেষ দিকে। তখন পর্যন্ত বাংলাদেশে নিউ মিডিয়া কী পরিমাণ পপুলেশন ইউজ করতো আমার কাছে এক্সাক্ট হিসেব নাই, কিন্তু আমি ধরে নিচ্ছি তখন 1% বেশি না, কোনোভাবে 1% বেশি না। বাট এই মুহূর্তে বাংলাদেশে একটা বড় সংখ্যক কিন্তু অ্যারাউন্ড 80% ইন্টারনেট ইউজ করে। সো ফলে এই নির্বাচনে কিন্তু সোশ্যাল মিডিয়ার এক ধরনের রোল আছে, আবার ট্রেডিশনাল যে মিডিয়াগুলো, আমি নিউজ পেপার, টেলিভিশন চ্যানেল, রেডিও, এগুলো এক ধরনের রোল আছে। তো আমরা যেটা দেখছি যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের মানে ট্রেডিশনাল মিডিয়ার ক্ষেত্রে কোনো মিডিয়া, আমি নাম মেনশন করছি না, কোনো মিডিয়া এক ধরনের বায়াসনেস কাজ করছে, কিংবা তারা একটা পজিশন নিচ্ছে পার্টিকুলার কোনো দলের প্রতি। তো আবার কিন্তু এই পজিশনটা কিন্তু একমাত্র একটা দলের প্রতি না, আবার বিপরীত দিকে অন্য দলগুলোর প্রতিও নিতে দেখছি আমরা। আমি মনে করি সেটা রং কিছু না, তার কারণ সাংবাদিকদের কাজ কিন্তু এটা না সবসময় যে সে আপনার নিরপেক্ষ। সে যদি মনে করে যে তার জন্য এই রাজনৈতিক দল, ধরা যাক আমি ইউএস কনটেক্সট থেকে যদি বলি, ডেমোক্রেটদেরকে ধরেন নিউ ইয়র্ক টাইমস, তারা যদি CNN যদি চায়, সে ডেমোক্রেটদের জন্য প্রচারণার এক ধরনের তার একটা পজিশন নেয়, আবার রিপাবলিকানদের জন্য এক ধরনের পজিশনে ফক্স নিউজ। সো এটা কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা ব্যাপার। কিন্তু আমি দেখব যে প্রফেশনালিজম মেনটেন করছে কিনা, মানে প্রফেশনালিজম মিন করছি আমরা যেটাকে বলি কোট আনকোট অবজেক্টিভিটি নিউজের, সেটা মেনটেন করছে কিনা। কিংবা একটা নিউজ করার ক্ষেত্রে আপনার সেখানে যে ধরনের মানে কম্পোনেন্টগুলো থাকা দরকার, যাদের সাথে কনসাল্ট করা দরকার, যাদের আপনার পয়েন্ট অফ ভিউগুলো নেওয়া দরকার, সেগুলো আছে কিনা। কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে ম্যাসিভলি এক ধরনের আপনার একটা অপতথ্য, যেটা আর কি মিস ইনফরমেশান, ডিসইনফরমেশান, ম্যাল ইনফরমেশান, ফেক নিউজ, এগুলো একটা ছড়াছড়ি আমরা দেখছি, এবং এগুলো প্রপারলি যে কন্ট্রোল হচ্ছে সেটাও কিন্তু আমরা বলতে পারছি না।
আর পাশাপাশি প্রচারণার আরেকটা দিক যদি আমি জাস্ট একটু বলি, যে আমি দেখলাম যে পরিবেশ বান্ধব লিফলেট বিতরণ করতে দেখছি, যেটা আমি মনে করি প্রশংসনীয়, যে আমাদের মানে যত বেশি মানে আমি বলবো পেপারলেস করা যায় তত বেশি কিন্তু পরিবেশের জন্য সেটা ভালো বলে আমি মনে করছি। তো সেদিক থেকে বেশ কিছু নতুন ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ভালো ব্যাপার। আবার এটাও আমরা দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর ঢুকে প্রচারণা, যেমন আমাদের নির্বাচন আচরণ বিধিতে আছে যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, এরকম ধর্মীয় প্রতিষ্ঠান, তার ভেতরে ঢুকে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। বাট আমরা তারপরও দেখছি কোনো কোনো প্রার্থী ঢুকেছেন এবং ঢুকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এবং সেটা গতকালকে একটা ঘটনা ঘটেছে যাকে প্রতিহত করা হয়েছে এক ধরনের ডিম থেরাপি দিয়ে। সো এই ব্যাপারগুলো ঘটছে, আমি দেখছি চারপাশে। একটি কোট আনকোট যদি করি আমি স্যারের কথা, যে মিডিয়া এখনো কেন বায়াসনেস আপনি কিছু জায়গায় দেখছেন যে আছে। আমি আজাদ ভাইয়ের কাছে এটা নিয়ে আসতে চাই। একটা সময় ছিল যখন মিডিয়াকে ধরে বেঁধে অনেক কিছু বলানো হতো বা অনেক কিছু বলা যাবে না বলা হতো, এখন তো মনে হয় সেই বিষয়টা নাই। কিন্তু এখনো আমরা দেখি, স্যার যেমন বলছিলেন যে কিছুটা ক্ষেত্রে স্যার নাম বলতে চাচ্ছেন না এমন অনেক গণমাধ্যম আছে। এটা কেন এখনো কি তাহলে এটা কি একটা মিডিয়ার প্র্যাকটিস হয়ে গেছে? এটা থেকে কি বের হয়ে আসতে পারবে না? সেটা মিডিয়া বলতে আমরা আসলে কি বুঝি সেটা নিয়ে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, এখন টেলিভিশন যেগুলো আছে চ্যানেল, এগুলোকে গণমাধ্যম বলা যায় কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কেন? এগুলো সংবাদ মাধ্যম, আর সংবাদ মাধ্যম তো সংবাদ সিলেক্টিভ আকারে প্রচার করবে, সেটাই। গণমাধ্যম যদি হয় তাহলে তো তার একটা গণমুখী চরিত্র থাকে। জনগণ যেটা চায়, মানুষ যেটা জানতে চায় তাকে সেটা জানানোটাই তো গণমাধ্যমের রোল। আমাদের দেশের যে সংবাদ মাধ্যমগুলো আমরা দেখি, যেগুলোকে আমরা অনেক সময় গণমাধ্যম হিসেবে আখ্যায়িত করি, এগুলো আসলে প্রকৃত অর্থে গণমাধ্যমের ভূমিকা পালন করেন। আমরা জুলাই বিপ্লবের সময় যদি বলি, যে জুলাই বিপ্লবের সময় আমাদের দেশে প্রকাশ্যে হত্যাকাণ্ড হচ্ছে, ছাত্রদেরকে গুলি করে মারা হচ্ছে, কিন্তু আমাদের সংবাদ মাধ্যমগুলো সেগুলো প্রচার করে নাই। তো তারা গণমাধ্যম যদি হয় তাহলে তার যে গণমুখী যে চরিত্র সেগুলো থাকার একটা ব্যাপার থাকে। আমাদের দেশের অনেক এই মাধ্যমগুলোতেই আসলে সেরকম নাই। এগুলা কেউ কেউ আছে মালিকের কর্পোরেট পারপাস সার্ভ করার জন্য থাকে, কেউ কেউ মালিকের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেউ প্রতিষ্ঠিত হয়। নিউট্রালি আমাদের ম্যাস পিপলের পারপাস যেটা, বা ম্যাস পিপলকে ইনফর্ম করার জন্য বা এডুকেট করার জন্য, পারসুয়েট করার জন্য তার যে রোলটা প্লে করার কথা, এরকম রোল আমাদের দেশে এই প্রচার যন্ত্রগুলো করে কিনা আমার সন্দেহ আছে। সো এগুলোকে বাই ডেফিনেশন গণমাধ্যম বলা যায় কিনা সেটাই প্রথমত তর্ক সাপেক্ষ একটা বিষয়। দ্বিতীয়ত, এখন যে নির্বাচনের যে প্রচারণা, এই প্রচারণার ধরন ধারণেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। এইবার বাংলাদেশের এই একটু আগে খুরশেদ যারা বললো যে বাংলাদেশের এইবারের নির্বাচনটা অনেক কারণেই নতুন শুধুমাত্র রাজনৈতিক কারণে না, আমাদের প্রচারণার ধরনের কারণে। আমরা দেখেছি যে আমাদের দেশে প্রথমবারের মতো আমরা দেখলাম ক্রাউড ফান্ডিং বলতে এর আগে আমাদের দেশে এটা কখনো ছিল না, এবং সেই ক্রাউড ফান্ডিংটা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সে মেনশন করেছে, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাটা। অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন আমাদের দেশে একটা কম্পিটিটিভ ইলেকশন হয়, সেটা 2008 সালে। কম্পিটিটিভ আমি বলবো, ক্রেডিবল বলবো কিনা এটা নিয়ে সেটা অন্য আলোচনা, কারণ সেই নির্বাচনেও অনেক অনিয়মের অভিযোগ আছে। বাট সেই নির্বাচনে দুটো রাজনৈতিক দলেরই প্রার্থী ছিল, বা আমাদের দেশের সক্রিয় মোটামুটি যেগুলো রাজনৈতিক দলগুলো ছিল তাদের প্রার্থী ছিল। সেই নির্বাচন যখন হয় তখন আসলে সোশ্যাল মিডিয়া বলতে আসলে এত কিছু ছিল না সেই অর্থে। ফেসবুক মাত্র এসেছে, ইন্টারনেটের ব্যবহার মানুষ মাত্র শুরু করেছে, যদিও মোবাইল ফোন তখন বাটন ফোনটা অনেকের কাছে ছিল, কিন্তু স্মার্টফোন ছিল না। সো সেই সময়ে আমাদের সোশ্যাল মিডিয়ার আসলে কোনো রোল সেই অর্থে ছিল না, থাকলেও সেটা একেবারেই নগণ্য পর্যায়ে। এখন তো আছে, হ্যাঁ, এখন কি সেটাই মনে আমি হয় বলছি। যে এখন সেটা সদ্ব্যবহার করছে? না, এটা নির্ভর করছে আপনি কোন প্ল্যাটফর্মের মাধ্যমে এটা ব্যবহার করছেন। অনেক জায়গাতে তো সদ্ব্যবহার হচ্ছে। গণমাধ্যমগুলো কি করছে কিনা? গণমাধ্যম আমি আসছি, আমি যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যমের এখন একটা বড় সমস্যা দেখা দিয়েছে, ক্রেডিবিলিটির একটা সমস্যা। কারণ অনেক প্ল্যাটফর্মেই অপতথ্য সরবরাহ করা হচ্ছে বা বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করা হচ্ছে। তাহলে মানুষ কোন জায়গা থেকে তথ্যটা পাবে? মানুষের তো তথ্য পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যেই প্ল্যাটফর্মগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো নির্ভরযোগ্য বা স্বীকৃত সেরকম। আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের যেমন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, এটা একটা নির্ভরযোগ্য পেজ সামাজিক যোগাযোগ, কারণ এখানে আমাদেরকে দায়িত্বশীল ভাবে
যে কোনো পোস্ট দিতে হয়, এখানে আমাদের প্রত্যেকটা তথ্য অনেক যাচাই বাছাই করে দিতে হয়, আমরা সেখানে দিচ্ছি। আমরা মনে করি যে এই প্ল্যাটফর্মগুলো আমরা যখন মানুষকে তথ্য জানানোর জন্য ইউজ করছি, এগুলোকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারছি। ভালোভাবে কীভাবে কাজে লাগাতে পারছি, আমরা যে এই যে ভিডিও বার্তাগুলো আমরা তৈরি করেছি নির্বাচন নিয়ে, এগুলোর মিলিয়নস অফ ভিউ হয়েছে। আপনার একটা কনফিউশন আমরা যেমন মানুষের মধ্যে দেখেছি যে কেউ কেউ বলেছে যে এবার যেহেতু দুটা ভোট, তাহলে কি দুবার লাইনে দাঁড়াতে হবে কিনা, নাকি একবার লাইনে দাঁড়িয়েই ভোট দেওয়া যাবে। ভোটারদের মধ্যে এই কনফিউশনটা ছিল। এই কনফিউশনটা দূর করার জন্য আমরা একটা ভিডিও বার্তা তৈরি করেছি। এটা 2-3 দিন আগে, আজ পর্যন্ত সেটা 60 লক্ষ ভিউ হয়েছে। এই ভিডিওটা মানুষ 60 লক্ষ বার দেখেছে। আবার বডি অন ক্যামেরা নিয়ে একটা ভিডিও বার্তা আমরা তৈরি করেছি, কারণ বডি অন ক্যামেরাটা যখন পুলিশ ধারণ করে নির্বাচনী কেন্দ্রে যাবে, এটা সম্পর্কে যার সম্যক ধারণা থাকবে না, সে হয়তো ভয় পেয়ে যেতে পারে, এটাকে অন্য কিছু ভেবে সে আতঙ্কগ্রস্ত হয়ে যেতে পারে। ভোটারদের মধ্যে এই বিষয়ে বিভ্রান্তি দূর করার জন্য একটা ভিডিও বার্তা তৈরি করা হয়েছে। আমরা এখানে সবাই যোগাযোগের ছাত্র, আমরা জানি যে আসলে এই যোগাযোগে এই বার্তাগুলোর আসলে কতটা গুরুত্ব বহন করে। তো সরকারের পক্ষ থেকে আমরা এই বার্তাগুলো দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা আমি শুধুমাত্র মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কথা বললাম, সিমিলার মেসেজ প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পেজ থেকেও দেওয়া হচ্ছে, এবং শুধুমাত্র ফেসবুক না, টুইটার এবং টিকটক একটা বড় একটা মাধ্যম। আমরা আমাদের সমাজে যারা এলিট শ্রেণী আছে বা মধ্যবিত্ত শ্রেণী আছে, তাদের অনেকে হয়তো টিকটকটাকে সেভাবে ব্যবহার করে না, কারণ একটা টিকটকের ব্যাপারে একটা নাক সিটকানি একটা ভাব আছে, এবং টিকটকার বললে কাউকে আসলে এক ধরনের উপেক্ষা করা হয়। কিন্তু আমরা যদি যোগাযোগের দৃষ্টিকোণ থেকে দেখি, আমাদের দেশে অনেক মানুষ এখন টিকটক ব্যবহার করে, বিশেষ করে আমাদের দেশের সাধারণ মানুষ। টিকটকের সাথে আমরা আমাদের সরকারের একটা আনুষ্ঠানিক একটা এ বিষয়ে কি বলবো, চুক্তি ঠিক বলা যাবে না, এক ধরনের আনুষ্ঠানিক একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমাদের যে বার্তাগুলো আমরা দেব, এই যে ইতিবাচক যে বার্তাগুলো দেব আমাদের নির্বাচনের ব্যাপারে বা আরও অন্য বার্তাগুলো, তারা প্রচার করবে, এবং সেগুলোরও লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। সো আমরা কোন মাধ্যম থেকে কিভাবে বার্তাটা দিচ্ছি, এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সেটা সরকার তার সরকারি পর্যায়ে করে যাচ্ছে। আমরা মনে করি যে বেসরকারি পর্যায়েও এটা হচ্ছে, যে প্রচার মাধ্যমগুলো, এই যে গণমাধ্যমগুলোর কথা বললাম, এই যে আমরা যে এখানে এখন আলোচনা করছি, এই আলোচনাটাও কিন্তু নির্বাচনের জন্য সহায়ক আলোচনা, কারণ আমরা নির্বাচন নিয়ে কথা বলছি। আমাদের যারা দেখছেন তারা নির্বাচন নিয়ে আমাদের কাছ থেকে যদি একটাও তথ্য পায়, তাহলেও কিন্তু তার একটু উপকার হচ্ছে। তো আমরা মনে করি এখন তো এই যে মূলধারার যে মাধ্যমগুলো, সংবাদ মাধ্যমগুলো বা প্রচার মাধ্যম বা কারো কারো ভাষায় গণমাধ্যম, তারা অনেক অনুষ্ঠান প্রচার করছে, অনেক টক শো হোস্ট করছে। নির্বাচনকে ঘিরেই শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক স্পেশালাইজড প্রোগ্রাম তারা তৈরি করছে। তাদের রিপোর্টাররা দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, তাদের মাধ্যমে পাচ্ছে। সরকারের গণযোগাযোগ অধিদপ্তর তারা কাজ করছে, গণযোগাযোগ অধিদপ্তর তার উপস্থিতি প্রত্যেকটা জেলায় আছে, তারা জেলায় জেলায় যাচ্ছে। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচনী একটা ক্যারাভান তৈরি করা হয়েছে, এই ক্যারাভানটা প্রত্যেকটা জেলায় যাচ্ছে। আমাদের যাবতীয় সীমাবদ্ধতা সত্ত্বেও যেখানে যতভাবে সরকারি প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে এই নির্বাচনের প্রচারণা করা যায়, সরকার সেটা করছে। এখন আমরা শুধুমাত্র আমাদের প্রত্যাশার জায়গাটা বলতে পারি, আমরা আশা করি যে আমরা যেভাবে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি, সমাজের অন্য অ্যাক্টরগুলো লাইক পলিটিক্যাল পার্টিজ, লাইক গণমাধ্যম ব্যক্তিত্ব, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদেরও একটা বড় ভূমিকা আছে, কারণ তাদেরকে লক্ষ লক্ষ লোক ফলো করে। তারাও এই কথাগুলো বলবে, মানুষকে সত্যটা জানাবে, মানুষের যেটা জানা উচিত, যেটা জানলে মানুষ সিদ্ধান্ত নিতে পারবে। নির্বাচনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচনে মানুষ সিদ্ধান্ত নেয়। সে যে সিদ্ধান্তই নিক, সিদ্ধান্তটা যেন তার চয়েসটা যেন ইনফর্মড চয়েস হয়। এই ইনফর্মড চয়েসের জন্য তাকে আমাদের সরকারের তরফ থেকে, গণমাধ্যমের তরফ থেকে, সামাজিক ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে, আমি মনে করি প্রত্যেকের উচিত যার যার অবস্থান থেকে তাদেরকে সহায়তা করা। ওকে, কিন্তু গণভোট যেহেতু একটি নতুন সংযোজন, নতুন বললে ভুল হবে, চতুর্থবারের মতো হচ্ছে, এর আগেও হয়েছে, কিন্তু এই তরুণ প্রজন্মের কাছে এটি আসলেও একটা নতুন বিষয়, যেটা আমরা আসলে এর আগে পাইনি। কিন্তু এটি নিয়ে অনেকের মনে প্রশ্ন, এটি কি, এটা সম্পর্কে এখনো কিন্তু অবগত না। আজাদ ভাই যেমন বলছিলেন যে তারা ভালোভাবে চেষ্টা করছে এবং লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। গণমাধ্যমের শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় যে সরকার যেভাবে গণভোটের প্রচারণা চালাচ্ছে, সেটা কি আসলে মানুষের কাছে পৌঁছে দিতে, মানুষের সকল প্রশ্নের উত্তর খুঁজে পেতে সেটি কি সহায়ক? আপনাকে ধন্যবাদ। আমি আজাদ ভাইয়ের সাথে একটু বলি, সেটা হলো সরকারের হয়তো সদিচ্ছার ঘাটতি নেই, আমি হয়তো বলছি,
হয়তো সদিচ্ছার ঘাটতি নেই, কিন্তু ব্যাপারটার ভিজিবিলিটি কম। কেন তাহলে কি একটু এখন আগে থেকে এখন আপনি শুরু আমাকে করা জিজ্ঞেস উচিত করতে পারেন যে ছিল? এটা নিয়ে কোনো রিসার্চ হয়েছে কিনা। এরকম রিসার্চ আমার সামনে হয়নি, আমি দেখিনি রিসার্চ, কিন্তু একজন সিটিজেন হিসেবে আমি তো মানে কিনলি অবজার্ভ করি সোশ্যাল মিডিয়া কিংবা অফলাইন অনলাইন সব বা বিভিন্নভাবে। সো আমি কিন্তু খুব বেশি অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, মানে আমি বলছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি একজন ফ্যাকাল্টি হিসেবে, সেখানেই অ্যাওয়ারনেস আমি দেখছি না অতটা। এমনকি আমি ক্লাসে সার্ভে করে দেখেছি, ক্লাসের স্টুডেন্টরা বিভিন্ন ক্লাসে, আমি 3টা ডিপার্টমেন্ট ক্লাস নেই, আমি পিআইবিতে ক্লাস নেই, সেখানে সার্ভে করেছি। কিন্তু আমার যেটা সার্ভে করার, যেটা ইনফর্মাল সার্ভে আমি বলি, সেই সার্ভে রিপোর্ট যেটা বলছে যে পিপল মাচ অ্যাওয়ার নাই ব্যাপারটা। মানে আপনাকে মাথায় রাখতে হবে গণভোটে যে জুলাই সনদে কিন্তু 47টা আছে যেটা হচ্ছে সাংবিধানিক সংস্কার, 37টা হচ্ছে আপনার আইনি কাঠামোর সংস্কার। এখন এই যে মানে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা কেবলমাত্র একটা রেজিম চেঞ্জ না, যে জুলাই 5ই অগাস্টে একটা রেজিম চেঞ্জ হয়ে আর একটা গভর্নমেন্ট আসে তা কিন্তু না। এটা কিন্তু পিপলের একটা ম্যাস, আমরা যেটা মানে আপরাইজিং দেখেছি, গণউত্থান, সেখান থেকে মানুষের কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে এই গভর্নমেন্ট কেবলমাত্র শাসকের পরিবর্তন না, পাশাপাশি শাসনতন্ত্রের পরিবর্তন। সো এই শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য জুলাই সনদে জয়যুক্ত হওয়াটা খুব জরুরি একটা ব্যাপার। এবং আমি মনে করি এটা গভর্নমেন্টে কিন্তু ইলেকশনটা শুরু হওয়ার অনেক আগে থেকেই দরকার ছিল সারা দেশে একটা পিপল অ্যাওয়ারনেস তৈরি করা থ্রু সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, বাই ইউজিং সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স এবং যাদের সোশ্যাল ইম্প্যাক্ট আছে তাদের মধ্য দিয়ে। তার কারণ এখানে অনেক ক্রিটিক্যাল ব্যাপার আছে, যে হা ভোট যে দিবে বা না ভোট দিবে, যে গণভোটটার ব্যাপার, সেখানে কিন্তু ক্রিটিক্যালি বোঝার ব্যাপার আছে যে সে কেন দিবে না, এটা দিলে কি ইম্প্যাক্ট পড়বে না ইত্যাদি। তা আমি মনে করি সেখানে গভর্নমেন্টের এই ভিজিবল করা, আন্ডারস্ট্যান্ডেবল করা, পিপলের কাছে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কমিউনিকেশন বা কমিউনিকেশন স্ট্র্যাটেজির ঘাটতি আছে বলে আমার মনে হচ্ছে। বাট গভর্নমেন্টের হয়তো সদিচ্ছা ঠিকই আছে। তো আমি যেটা এখানে একটু অ্যাড করব সেটা হচ্ছে যে আমাদের মিডিয়ার ক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন, আমার কাছে মনে একটু অ্যাড করা দরকার। মিডিয়ার ক্ষেত্রে কিছু বাধা সবসময় থাকে, একটা হচ্ছে ওনারশিপের বাধা, হ্যাঁ, আর মালিকানা যেটাকে বলছি। বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে 92% মালিকই হচ্ছে ওই পত্রিকার সম্পাদক। তারপর আপনার যেমন ধর একটা বাধা থাকে বিজ্ঞাপনের বাধা, আর একটা বাধা থাকে আপনার কর্পোরেটাইজেশনের বাধা, হ্যাঁ। কিন্তু এর বাইরে এখন আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে মিডিয়াগুলো একদিকে হেলে পড়েছে। তার কারণ যেহেতু মানে আমরা তো পালস বুঝতে পারি, যেহেতু একটা পার্টিকুলার দল পাওয়ারে আসার পসিবিলিটি তৈরি হয়েছে বা সম্ভাবনা আছে, তার ফলে সেদিকে হেলে গেছে। সো এটা কিন্তু সেলফ সেন্সরশিপের ব্যাপার, এটা কিন্তু কেউ বাধ্য করছে না, গভর্নমেন্ট যে বাধ্য করছে তাও না। তাহলে সাংবাদিকতা কি কখনোই স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবে না? বা আজাদ ভাই যেমন বলছিলেন গণমাধ্যমকে আমি গণমাধ্যম বলবো কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। স্বাধীনভাবে কিভাবে করবে? তার আগে আমাদের বলতে পারি না। 11টা কমিশন হয়েছে, তার মাঝে মিডিয়া রিফর্ম কমিশন একটা হয়েছে, মিডিয়া রিফর্ম কমিশন ওইগুলো সুপারিশ করেছে। কিন্তু আপনি দেখবেন যে আমাদের যে নানান পলিটিক্যাল ফিগার যারা সম্ভাব্য রাজনীতি মানে গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে, তাদের সাথে যখন মিটিং হচ্ছে সাংবাদিকদের, আমি কারো মুখে এটা শুনছি না যে মিডিয়া রিফর্ম কমিশন যে সুপারিশ সেটা ধরে আস করতে যে আপনারা যখন পাওয়ারে আসবেন তাহলে এগুলো বাস্তবায়ন করবেন কিনা, আপনি ওয়েজ বোর্ড দিবেন কিনা, ঠিক আছে, এবং ওয়েজ বোর্ড টেলিভিশনের জন্য প্রযোজ্য হবে কিনা, আপনি কি প্রথম শ্রেণীর মানে গ্যাজেটেড অফিসারের সমতুল্য বেতন দেবেন কিনা, আপনি কি একটা স্বাধীন আপনার প্রেস কমিশন গঠন করবেন কিনা, আপনি কি একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করবেন কিনা, এই ব্যাপারগুলো নিয়ে সুস্পষ্টভাবে তাদের ওরাল যে আপনার ওপিনিয়ন বা এক ধরনের ওরাল অ্যাগ্রিমেন্ট, সেই ব্যাপারটা আমরা কিন্তু সাংবাদিক দিক থেকে দেখছি না। বরং তারা অনেক বেশি ব্যস্ত কিভাবে ব্যক্তিগতভাবে পদ পদবি পাওয়া যায়, ব্যক্তিগত সুরক্ষার জায়গাটা। কিন্তু কালেকটিভলি সাংবাদিক একটা সোসাইটি বা একটা সাংবাদিক সমাজের পক্ষ হয়ে যে তাদের কাছ থেকে এক ধরনের কনসেন্ট নেয়া, তাদের কাছ থেকে এক ধরনের মতামতটা নেয়া এবং তাদের কাছ থেকে তাদের সমর্থনটা নেয়া, সেই ব্যাপারে কিন্তু সাংবাদিক দেখতে চেষ্টা আমরা দেখছি না। আজাদ ভাইয়ের কাছে একটু আমি আসি, যদিও স্যার এটা সম্পর্কে বলতে পারবেন। আমরা ইদানিং দেখে থাকি যে ফটো কার্ড খুবই একটি সোশ্যাল মিডিয়া ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে গেছে, যে কোট আনকোট করে কোনো একটা বাক্য দিয়ে বা ব্যক্তির কথা দিয়ে ফটো কার্ড বানানো হচ্ছে এবং এটার ভুক্তভোগী হচ্ছেন অনেকেই, ভুল তথ্য প্রচার হচ্ছে। সকলে এই ধরনের ফটো কার্ড দেখে কিন্তু বিভ্রান্তকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এটাকে আপনি কিভাবে দেখেন? একজন যদি বলি যে গণমাধ্যম কর্মী বললেও ভুল হবে না, এক সময় ছিলেনও। প্রথম কথা হচ্ছে যে গণমাধ্যম, তাদের তো ইনোভেশন থাকতেই হবে, তারা নতুন নতুন পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছাবে, এটা খুব স্বাভাবিক একটা জিনিস। ফটো কার্ড একটা বাংলাদেশের গণমাধ্যমের কন্টেন্ট হিসাবে নতুন সংযোজন,
এটার মাধ্যমে হয়তো গণমাধ্যমগুলো দেখেছে যে এটার মাধ্যমে সহজে বেশি লোকের কাছে রিচ করা যায়, তার যে মূল বার্তা যেটা সেন্ট্রাল মেসেজিং যেটা, সেটা হয়তো মানুষের কাছে পৌঁছানো যায়। সে কারণে ফটোকার্ডের দিকে গণমাধ্যমগুলো ঝুঁকেছে। কিন্তু ফটোকার্ডের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, ফটোকার্ডটা যারা করে আমার মনে হয় তাদের পর্যাপ্ত দক্ষতা এবং প্রশিক্ষণের অভাব আছে। প্রশিক্ষণের অভাব আছে এই কারণে যে যেহেতু ডিজিটাল মিডিয়া ও অফিসের সবচেয়ে নবিশ বা শিক্ষানবিশ সাংবাদিক যে নতুন যে নবীন, তাকেই আসলে এই কাজগুলোতে দেওয়া হয়, কারণ এগুলো তরুণরা ভালো পারে খুব চটপট করে একটা সংবাদ থেকে দুটো কোট কপি পেস্ট করে নিয়ে একটা ফটো কার্ডে বসিয়ে দিল। কিন্তু এটার মধ্যে যে সাংবাদিকতার একটা বিষয় আছে, এইটার মধ্যে যে সঠিক বার্তাটা বাছাই করার একটা বিষয় আছে, এবং একটা বার্তা যদি খণ্ডিতভাবে উপস্থাপন করা হয় তাহলে যে মানুষকে বিভ্রান্ত হয়, মানুষ যে বিভ্রান্ত হয় সেটা বোঝার একটা ব্যাপার আছে। এই জিনিসটা গণমাধ্যমগুলো দেখছে না, যে কারণে শিক্ষানবিশ সাংবাদিক বা নবীন সাংবাদিকদেরকে দিয়ে এই কাজগুলো করানোর ফলে, এবং এইটা যে মানে সুপারভাইজারি রোলে যারা আছে তারা যে এটাকে পর্যাপ্ত বা যথেষ্ট পরিমাণে সুপারভাইজ বা মনিটর করে না, সেটা বিভিন্ন সময়ে এই ফটো কার্ডের যে ইমপ্যাক্ট বা এগুলোর জনিত যে বিভ্রান্ত সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ফটো কার্ড জিনিসটা খারাপ না, ফটো কার্ডের মাধ্যমে মানুষের কাছে যদি আরও বেশি করে পৌঁছানো যায় সেটা ভালো, কিন্তু সেটাকে সাংবাদিকতার মানদণ্ডে এনে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করে যাতে করে কোনোভাবে কোনো মিসলিডিং কোনো ইনফরমেশন না যায় বা খণ্ডিতভাবে কোনো কিছু না যায়, সেটা গণমাধ্যমগুলো যারা দায়িত্বশীল আছেন তারা সেটা দেখবেন। সেটা যদি না দেখা হয় তাহলে অনেক সময় একটা ফটো কার্ডের কারণে অনেক বড় বড় বিভ্রান্তি তৈরি হয়। আমরা এই ফটো কার্ড নিয়ে আপনার সাংবাদিককে জেলেও যেতে দেখেছি, এটা এই সরকার আমলে নয়, শেখ হাসিনা সরকারের আমলে আমরা দেখেছি প্রথম আলো সাংবাদিককে আপনার ফটো কার্ড জনিত একটা সমস্যার কারণেই জেলে যেতে হয়েছে। সো সেটাও কিন্তু ল্যাক অফ ওভারসাইটই ছিল সেখানে। তো আমি মনে করি যে ফটো কার্ডের ক্ষেত্রে ওভারসাইটটা আরো বাড়ানো উচিত। আমি একটু খুব সময় কম, আমি স্যারের কাছে একটু ফটো কার্ড নিয়ে আপনার কোনো, যেহেতু সাংবাদিকতার শিক্ষক, কিছু বলেন খুব ছোট করে স্যার। আমি একটা ব্যাপার হলো কি, এটা হচ্ছে যে আপনার ভাইরালিজম, এখন আমরা যে জার্নালিজমটা দেখছি অনলাইন জার্নালিজম, এটাকে আমি বলছি ভাইরালিজম, যে ভাইরাল করার একটা টেন্ডেন্সি। আপনি দেখবেন যে ফটো কার্ডের ব্যাপারটার সাথে অনলাইন জার্নালিজম একটা সম্পৃক্ত, এবং আমাদের মিডিয়াগুলোর ইনকামটা এখন হচ্ছে সব মিডিয়ার ইনক্লুডিং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক ইনকামটা হচ্ছে কিন্তু মাল্টিমিডিয়া জার্নালিজম করে, অর্থাৎ সেটা একটা চ্যানেল, কিন্তু চ্যানেল তার যে কোনো একটা নিউজকে ভাইরাল করবে এবং সেখান থেকে সে ইনকাম করবে। সো ভাইরাল করার জন্য আমরা কি হচ্ছে বাজার খাবে উপযোগী করে সেটা তৈরি করি, এবং কিভাবে লিখলে দ্রুত অডিয়েন্সের অ্যাটেনশন ড্র করতে পারবো বা গ্র্যাব করতে পারবো এবং সেটাকে সার্কুলেট করতে পারবো, সেটার দিকে আমাদের মনোযোগ বেশি থাকে। এবং সেই কারণে আমরা দেখি যে একই নিউজ পেপার বা চ্যানেল সে যখন নিউজ পেপার আকারে ছাপে অফলাইনে তখন কিন্তু একটু মোর প্রফেশনাল থাকে, কিন্তু সে যখন অনলাইন সাংবাদিকতা করছে তখন কিন্তু ভাইরাল করার টেন্ডেন্সি থাকে। এমনকি তাকে যখন ধরিয়ে দেওয়া হয় তখনই কিন্তু সে সেটা চেঞ্জ করে না, তার কারণ তার ইয়েটা হচ্ছে যে সে জানার সত্ত্বেও সে কিন্তু সরাচ্ছে না। কেন সরাচ্ছে না? তার কাজ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো সেই দিক থেকে আমি যেটা বলি যে মানে আমাদের মিডিয়ায় যে এতগুলো চ্যানেল, এই মুহূর্তে বাংলাদেশে 1400-র উপর নিউজ পেপার আছে, যেটা ডিএফপি বলছে, এবং 40টা চ্যানেল হচ্ছে অন এয়ারে আছে। সো এতগুলো চ্যানেল কি আসলে প্রফিটেবল কিনা? তাহলে সে যে প্রফিটেবল করতে চায়, মানে তাহলে সে প্রফিট কিভাবে করছে, এবং সে কি সাংবাদিকতা করছে, জার্নালিজম করছে নাকি ভাইরালিজম করছে, এটা দেখার দায়িত্ব কিন্তু প্রেস কাউন্সিল এবং সম্প্রচার কমিশন, যেটা প্রস্তাবিত। স্যার, হয়তো কোনো একদিন এটা নিয়ে আরো আলোচনা হবে। খুবই কম সময়, আমি আজাদ ভাইয়ের কাছে একদম খুব ছোট্ট করে জানতে চাই, যেহেতু আপনি সরকারের একদম খুব কাছের মানুষই বলা যায়, নির্বাচন নিয়ে কি কোনো সংশয় মানুষের মনে যদি থেকে থাকে সেটা কি থাকা উচিত নাকি না, একেবারে এক বাক্যে যদি বলেন। সংশয় কেউ যদি রাখে সেটা তো তার একান্ত কিছু মানুষের আছে, কিন্তু সংশয়টা প্রকাশ করছে কে সেটার উপর নির্ভর করে। অনেকেই প্রকাশ করছে। রাজনীতিবিদ যদি করে থাকে তাহলে আমরা মনে করি যে এটা একেবারে পলিটিক্যাল রেটরিক। কোনো সাংবাদিক যদি করে থাকে এটা পার্টিজান দৃষ্টিভঙ্গি থেকে করে, আর কোনো অন্য কেউ যদি করে থাকে তাহলে তার মধ্যে কোনো যুক্তি বা কোনো এটাকে লজিক্যাল গ্রাউন্ড থেকে স্টাবলিশ করার মতো কোনো কিছু সে দেখাতে পারে না। আমরা যখন কেউ বলে যে নির্বাচন নিয়ে সংশয় আছে, আমরা যখন জিজ্ঞেস করি সংশয়ের গ্রাউন্ডটা কী,
তখন সেটা আর বলতে পারে না। তো যখন কেউ এরকম কোনো কিছু বলতে না পারে, শুধুমাত্র সংশয় প্রকাশ করতে হবে এই জন্য সংশয় প্রকাশ করে, তাহলে তো পৃথিবীর অনেক কিছু নিয়ে সংশয় প্রকাশ করা যায়। এগুলোকে নিয়ে আসলে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমাদেরও সংশয় নেই। আশা করি দর্শক যারা দেখছিলেন যে যেখান থেকে সংশয় ছাড়া একটি নির্ভেজাল নির্বাচন আমরা সকলেই চাই, সকলেই প্রত্যাশা করি। যে যেখান থেকে দেখছিলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংলাপ প্রতিদিন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।